হ্যালো ভাই, আজকের বিষয় হলো ডাব্লিউবিসিএস। গত 10 বছরে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে কোয়েশ্চেনগুলো এসেছিল ইকোনমিক্স থেকে, তার সংক্ষিপ্ত আলোচনা। সো চলো শুরু করি। সো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস ইকোনমি। সো চলো শুরু করে যাই। ইকোনমি রিসেন্টলি ডাব্লিউবিসিএস নোটিফিকেশন বের হয়েছে 9 ডিসেম্বরের লাস্ট ডেট। এক্সাম হবে মার্চ মাসে মনে হয়। সো ডাব্লিউবিসিএস এ ইকোনমি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো প্রথম কোয়েশ্চেন চলো শুরু করি। এমএসএমই নাম্বার 1, এমএসএমই এমএসএমই অ্যানুয়াল টার্নওভার অ্যানুয়াল টার্নওভার এমএসএমই ফুল ফর্ম হলো মাইক্রো স্মল এন্টারপ্রাইজ। সো এমএসএমই টার্নওভার মাইক্রো 5 crore, small 50 crore and medium 250 crore. So micro small medium enterprise, micro small medium enterprise টার্নওভার। ডাব্লিউবিসিএস কোশ্চেন এসেছিল মাইক্রো টার্নওভার কত ছিল, অ্যানুয়াল টার্নওভার। সো 5 crore, এটা উত্তর হবে। সো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুরুত্বপূর্ণ এ কারণে তারা কন্ট্রিবিউশন করে এমপ্লয়মেন্ট, তারা প্রচুর পরিমাণে জব তৈরি করে এমএসএমই। এছাড়াও জিডিপি বৃদ্ধিতে, গ্রোথে এমএসএমই ভূমিকা অনেক রয়েছে। সো প্রথম কোশ্চেন। নেক্সট নাম্বার 2, নীতি আয়োগ 2015তে নীতি আয়োগ এস্টাবলিশ হয়েছিল 2015। সো 1 জানুয়ারি 2015 রিপ্লেস বাই প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন 1950 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর নেতৃত্বে 5-year প্ল্যান চালু হয় এবং 5 বছরে কি করবে, যেমন ফার্স্ট 5-year প্ল্যানে এগ্রিকালচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং ভূমিকা ছিল। নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সেকেন্ড 5-year প্ল্যান কাজ করেছিল। এই মতে ঠিক সেই মতো নীতি আয়োগ নরেন্দ্র মোদীজি যখন সরকার এসেছিল তখন প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে নীতি আয়োগ এনেছে। সো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015, রিপ্লেস বাই প্ল্যানিং কমিশন। নেক্সট কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট ইনফ্লেশন। নাম্বার 3, ইনফ্লেশন থেকে প্রশ্ন এসেছিল। সো ইনফ্লেশন কি, উদাহরণ কি? ইনফ্লেশনের এক্সাম্পল, ধরো এটা মার্কারের দাম এখন 20 টাকা নেয়, 1 মাস পর এই মার্কারের দাম হয়ে যাবে 25 টাকা। তাহলে এখানে যে 5 টাকা এক্সট্রা বাড়তি লাগবে সেটা হচ্ছে ইনফ্লেশন। সো ইনফ্লেশন ইন জেনারেল টার্ম হোয়েন প্রাইস ইজ রাইজ, যখন সাধারণ দাম বৃদ্ধি পাবে তখন তাকে ইনফ্লেশন বলে। ইনফ্লেশন অনেক কারণ হতে পারে। নাম্বার 1 কারণ ডিমান্ড পুল ইনফ্লেশন, নাম্বার 2 কজ পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন, সাপোজ এই মার্কার একটাই আছে কিন্তু কাস্টমার আছে 10টা, তখন কাস্টমার দাম বাড়িয়ে দেবে, এই মার্কার দাম তখন 20 টাকা থেকে 50 টাকা যাবে, তখন হবে ডিমান্ড পুল ইনফ্লেশন। নেক্সট কস্ট পুল ইনফ্লেশন। কেমন কস্ট পুল ইনফ্লেশন? ধরে নাও তেল এখন 100 টাকা কেজি, তাই আমার কাছে বাইক আছে, তো আমি ডেলি ঘুরছি, কিন্তু যখন তেলের দাম ধরে নাও 150 টাকা কেজি হবে,
তখন আমি আর গাড়ি নিয়ে ঘুরবো না, তখন এটাকে বলা হয় কস্টফুল ইনফ্লেশন। তেলের দাম বৃদ্ধিতে আমার চাই যে গাড়ি চালানো ওটা কমছে, সো এটা ডিমান্ডফুল অ্যান্ড কস্টফুল ইনফ্লেশন বলা হয়। এছাড়াও ইনফ্লেশন অনেক টাইপের হয়, কিপিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, হাইপার মেট্রোপলিউশন, অনেক রকমের ইনফ্লেশন হয়। ইনফ্লেশন কন্ট্রোল করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন। এছাড়াও বিভিন্ন কোয়ালিটিভ টুল আছে, যেমন ব্যাংক ক্রেডিট কার্ড। এছাড়া মোরাল সুয়েশন, মোরাল নীতি, এর থেকে এছাড়া ওপেন মার্কেট অপারেশন, এইভাবে কন্ট্রোল করে ইনফ্লেশন। সো ইনফ্লেশন কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দাম বৃদ্ধি, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সো ইনফ্লেশন বলে। নেক্সট টপিক, নেক্সট কোশ্চেন এসেছিল, এরপর এসেছিল ভারতের যে প্রিন্টিং কারেন্সি নোট সে কে চালু করে, মানে পাবলিশ করে। সো প্রিন্টিং কারেন্সি নোট। নাম্বার 4, প্রিন্টিং কারেন্সি নোটস। প্রিন্টিং কারেন্সি নোট ইস্যু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রিন্টিং, ভারতের প্রিন্টিং কোথায় কোথায় হয়? সো ধরে নাও এটা ভারতের ম্যাপ। সো এটা ধরে নাও ভারতের ম্যাপ। সো প্রিন্টিং হয় মুম্বাই, নাসিক, মধ্যপ্রদেশের দেওয়াস, ওয়েস্ট বেঙ্গলের শালবনী, অ্যান্ড তামিলনাড়ু মাইসুর। এই 4 জায়গায় ভারতে প্রিন্টিং কারেন্সি হয়। ভারতে এখান থেকে টাকা ছাপানো হয়। মহারাষ্ট্রে মুম্বাই, মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশ দেওয়াস, ওয়েস্ট বেঙ্গলের শালবনী এবং মাইসুর থেকে। সো প্রিন্টিং কারেন্সি নোট ইস্যু করে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ব্যাংকের পিতার পিতা বলে, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ নোন গার্ডিয়ান অফ অল আদার ব্যাঙ্ক। সব ব্যাংককে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ এ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাঙ্ক, প্রত্যেক দেশের একটি করে সেন্ট্রাল ব্যাঙ্ক থাকে। আমাদের ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে এসেছিল? ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাম্বার 5, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। 1948 সালে, 1948 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসেছিল। ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেই সময় ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং বেশি ফোকাস দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এটা বেসিক্যালি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর নেতৃত্বে 5 ইয়ার প্ল্যান এসেছিল। সো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি লাগু হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল 1948। এটা এখানে ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বহুত কিছু করেছে। সো ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 সালে এসেছিল। নেক্সট, নাম্বার 6, কমোডিটি। যদি আপনারা কেউ ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন শেয়ার মার্কেট করে থাকেন, তাহলে কমোডিটিকে বুঝতে পারবেন। কমোডিটি অনেক রকমের হয়, টাইপ অফ কমোডিটি। নাম্বার, এগ্রিকালচার ক্ষেত্রে যেমন এগ্রিকালচার কমোডিটি বলতে বোঝায় যেমন গম, ধান, এগুলো হচ্ছে আখ, এগুলো হচ্ছে এগ্রিকালচার কমোডিটি। নেক্সট, এনার্জি, ন্যাচারাল এনার্জি লাইক ন্যাচারাল গ্যাস, এগুলো হচ্ছে এনার্জি।
অয়েল, এগুলো এনার্জি, আর অয়েল, ন্যাচারাল গ্যাস এগুলো হচ্ছে এনার্জি, এবং মেটাল যেমন অ্যালুমিনিয়াম, কপার এগুলো হচ্ছে মেটাল। সো কমোডিটি, সো এগ্রিকালচার মেটাল এনার্জি, অ্যালুমিনিয়াম, কপার, ন্যাচারাল গ্যাস, অয়েল, উইট, সুগার, এগুলি কেনা বেচা হয়। যেমন এখান থেকে এক্সচেঞ্জের নাম হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ ভারতে, এমসিএক্স কমোডিটি। নেক্সট, এরপর আসছে হলো ডাইরেক্ট ট্যাক্স। সরকারের ইনকামের সোর্স হলো ট্যাক্স। সো ট্যাক্স দুই রকমের, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স, ধরে নাও আমি 1 কোটি টাকা ইনকাম করছি, মান্থলি 1 crore আই আর্ন। সো 1 কোটির উপর 30% ট্যাক্স। সো এখান থেকে 1 কোটির মধ্যে 30 লাখ টাকা নিয়ে নেবে সরকার। এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যে ওয়েলথ ট্যাক্সের উপর, নিজের পার্সোনালিটি, নিজের উপর যে ট্যাক্স নেয় সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সো ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স, সো ইনডাইরেক্টের সংজ্ঞা বলতে বোঝায়, ধরে নাও এটা মার্কার, এটা আমি তৈরি করিনি, কিন্তু গভর্নমেন্ট যে এই মার্কারটা তৈরি করেছে সে কোম্পানি থেকে ট্যাক্স নিয়ে নিয়েছে, ওটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডিফারেন্স বুঝতে পারলাম, ডাইরেক্ট ট্যাক্স যে ইন্ডিভিজুয়াল নিজের উপর নেবে, আর ইনডাইরেক্ট ট্যাক্স কোম্পানির কাছ থেকে নিয়ে নেবে। সো ট্যাক্সের পার্থক্য। নেক্সট, নাম্বার 8, এরপর এসেছিল সেক্টর অফ ইন্ডিয়া। সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর। প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি। সো প্রাইমারি সেক্টর বলতে বোঝায় ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল, যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচার হয়ে যাবে প্রাইমারি সেক্টর। সো এগ্রিকালচার যে ন্যাচারালের কাজ আছে, সো এগ্রিকালচার হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, সেক্টর এগ্রিকালচার। নেক্সট, সেকেন্ডারি সেক্টর হবে ম্যানুফ্যাকচারিং। নেক্সট, টারশারি এডুকেশন, বিজনেস হবে টারশারি সেক্টর। সো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশারি সেক্টর। প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি 3 রকমের সেক্টর আছে ভারতের মধ্যে। নেক্সট, এরপর এসেছিল আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা এবং আনএমপ্লয়মেন্ট কত রকম তা আমরা করব। সো নেক্সট, আনএমপ্লয়মেন্ট হোয়াট ইজ ইট মিনিং? সো আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা কি? আনএমপ্লয়মেন্ট ডেফিনেশন, আনএমপ্লয়মেন্ট জব মানে চাকরি খুঁজতে কিন্তু পাচ্ছি না, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের অনেক টাইপ আছে। সো ফাইন্ড জব, unable to find job, আনএমপ্লয়মেন্টের যেমন ভাগ আছে, নাম্বার 1 ভাগ হলো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। কে রে? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। সো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কি? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, ধরে নাও আমার একটি মাঠ আছে, 5 বিঘা জমি আছে আমার। সো 5 বিঘা জমিতে আমার 10টা লেবারের প্রয়োজন, কিন্তু সেই লেবারের ক্ষেত্রে এসেছে 12টা। সো 10টা আমার প্রয়োজন, 2টো এক্সট্রা এসেছে, ও তখনই বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। নেক্সট, এরপর আছে সো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। নেক্সট, সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে কি? ধরে নাও
আমাদের আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী যায়, বন্যার সময় অনেক মানুষ ঘুরতে আসে, তখন আমার একটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ভালো চলে। আর যখন জল কমে যায় নদীর, তখন আর কেউ আসে না, তখন আমার হোটেলটা বন্ধ হয়ে পড়ে থাকে। তো সিজনাল আনএমপ্লয়মেন্ট, একেবারে সিজনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যখন স্কিল মিসম্যাচ হবে তখন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। নেক্সট, এরপর এসেছিল জিডিপি, নাম্বার 10। জিডিপি 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 মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো এর ডেফিনেশন, সো ধরে নাও এটা এটা ভারত। সো ভারতের মধ্যে ধরে এটা চায়না, চায়না ভারতের নেবার প্রতিবেশী দেশ হলো চায়না, এরপর পাকিস্তান, বাংলাদেশ। সো চায়না থেকে ইনকাম করলো, এখান থেকে ধরে নাও চায়না একটা কোম্পানি, চায়না ধরো এ কোম্পানি ভারতে প্রোডাকশন করছে মোবাইল ফোন। পাকিস্তানে কোনো কোম্পানি, পাকিস্তানে ভারতের থেকে কেউ গিয়েছে, এখানে ভারত পাকিস্তানে ইনকাম করছে, ওই টাকা বি। সো ভারতের মধ্যে যতগুলো প্রোডাকশন হবে তা সব জিডিপি হবে। সো অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস ইন এ ইয়ার। এখানে গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে পার্থক্য। সো গুডস মানে যেগুলো আমরা ফিজিক্যাল টাচ করতে পারি, আর সার্ভিস যেগুলো আমরা ফিজিক্যাল টাচ করতে পারি না। সো ডেফিনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। নেক্সট, এরপর গরিবি হটাও স্লোগান, গরিবি হটাও স্লোগান 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। 5 ইয়ার প্ল্যানে ইন্দিরা গান্ধী জি নারা দিয়েছিল গরিবি হটাও, 5 ইয়ার প্ল্যান, গরিবি হটাও। নেক্সট, এরপর নাম্বার 12 এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট। এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট। সাপোজ এনপিএ এর ডেফিনেশন কি হবে? সাপোজ এসবিআই ব্যাংক, এখানে এসবিআই ব্যাংক আদানিকে গৌতম আদানি স্যার, আদানিকে 1,10 crore লোন दिया, আদানি नहीं दिया। সো এসবিআই কে 10 crore রুপি এখানে হয়ে যাবে এনপিএ, নন পারফরম্যান্স অ্যাসেট। নেক্সট, এরপর এসেছিল জিএসটি সংশোধন। জিএসটি ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 101তম অ্যামেন্ডমেন্ট জিএসটি চালু হয়েছিল। অ্যামেন্ডমেন্টের পর জিএসটি ভারতে হিন্দি ভাই অন্য জায়গাতে বলতো হিন্দি ভাই অন্য জায়গাতে বলতো। সো 101st অ্যামেন্ডমেন্টে জিএসটি নিয়ম হয়েছিল। সো জিএসটি টাইপ, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, সেন্ট্রাল প্লাস স্টেট দুজনে মিলে জিএসটি, এবং ইউনিয়ন টেরিটরি জিএসটি। সো সিজিএসটি এইচজিএসটির মধ্যে পার্থক্য আছে, এখানে ট্যাক্স ডিভাইডেড হয় স্টেট এন্ড সেন্ট্রালের মধ্যে। নেক্সট, এরপর রুপি ডেপ্রিসিয়েশন। রুপি ডেপ্রিসিয়েশন মানে ফল ইন ভ্যালু অন রুপি।
যেমন ধরে না এখন বর্তমানে $1 90 রুপিস। সাপোজ $1 এখন যদি 95 হয়ে যায় তাহলে এখানে রুপি ডেপ্রিসিয়েশন বলে। এখানে ভারতের মুদ্রা এখানে সস্তা হয়ে যায় এবং ফরেন ইনভেস্টর এখানে ভালো মানে ভারতে নিবেশ করে, কারণ $1 95 টাকা, আগে 90 টাকা এখন 95 টাকা। এখানে কেন হয় রুপি ডিপ্রেশন? এখানে বেসিক্যালি ট্রেড ডিফিসিট। ধরে নাও ইউএস এর সঙ্গে ভারতের ট্রেড হয় না গো, তার জন্য ইউএস এর সঙ্গে ভারতের মুদ্রা কমে যায়, ভ্যালু কমে যায়। নেক্সট, এরপর ব্যালেন্স অফ পেমেন্ট। बेसिकली गवर्नमेंट का इनकम एंड गवर्नमेंट सपोज बैलेंस ऑफ पेमेंट गवर्नमेंट ऑल ट्रांजैक्शन सपोज गवर्नमेंट ব্যবসা করে, গভর্নমেন্ট ধরে ইন্ডিয়া ব্যবসা করছে ইউএসএ সঙ্গে, ইন্ডিয়া এন্ড ইউএসএ ব্যবসা করছে, সো ওয়ার্ল্ড ইকোনমিক ট্রানজাকশন হয়। এখানে যদি ইন্ডিয়া আর ইউএসএ এর মধ্যে ইন্ডিয়ার কম ইউএসএ বেশি হয় তখন তাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে, এখানে ডেফিসিট হয়। নেক্সট এরপর ফিসকাল ডেফিসিট। गवर्नमेंट ऑल एक्सपेंडिचर माइनस ऑल रेवेन्यू रिसीव्ड। गवर्नमेंट ऑल एक्सपेंडिचर माइनस रेवेन्यू रिसीव्ड, एक्सपेंडिचर माइनस रेवेन्यू रिसीव्ड, फिस्काल डेफिसिट। যদি ফিসকাল ডেফিসিট ঘাটতি, রাজস্ব ঘাটতি, গভর্নমেন্ট ইনকামের থেকে খরচ করে বেশি, তখন তাকে বলে ফিসকাল ডেফিসিট, নেক্সট এরপর মনিটারি পলিসি। এমপি মনিটারি পলিসি আরবিআই, ভারতের সেন্ট্রাল ব্যাংক আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে, কারণ ইনফ্লেশন কমানোর জন্য মনিটারি পলিসি নিয়ম জারি করে। মনিটারি পলিসির বিভিন্ন ধরনের নিয়ম আছে, যেমন ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, সিআরআর, এসএলআর, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিস্টিক্যাল লিকুইডিটি রেশিও, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। কারণ ইনফ্লেশন, মহঙ্গাই, মুদ্রাস্ফীতি কমানোর জন্য মনিটারি পলিসি ইস্যু করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট এরপর সেবি স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল মার্কেটে অল শেয়ার অপশন ট্রেড অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল যে কেনা বেচা হয় ব্যবসায়, ফাইন্যান্সিয়াল ট্রেড, তখন কেনা বেচা অনলাইন, তখন কন্ট্রোল থাকে সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এক্সচেঞ্জের ধরো ব্যবসা হয়, ধরুন আমার কাছে 1 লাখ শেয়ার আছে, আমার বন্ধুর কাছে বেচবে 1 লাখ শেয়ার, সো যখন শেয়ারের সেল অ্যান্ড বাই হবে তখন তার কন্ট্রোল যদি আমাদের ঘাটতি থাকে ইনভেস্টার এরকে সাপোর্ট করবে, তখন হচ্ছে সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি নিয়ন্ত্রিত করে। তো স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, স্টক এক্সচেঞ্জ। হর্ষদ মেহতা স্ক্যাম এখানে সেবি কন্ট্রোল করেছিল। নেক্সট এরপর এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেটে যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন এফডিআই, বাইরে ইউএসএ কোম্পানি যদি ভারতে এসে, ইউএসএ কোনো ব্যক্তি যদি ভারতে ইনভেস্ট করে তো তাকে বলে এফডিআই। নেক্সট এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। কিছু সময়ের জন্য ধরে নাও একটি শেয়ারের দাম এখন 50 টাকা, আমি 70 টাকা হলে বেচে দেবে, 50 টাকা কিনলে 1 লাখ শেয়ার, 70 টাকা হলে বেচে দিল, চলে যাবে। এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, বেসিক্যালি শর্ট টার্ম, শর্ট ডিউরেশন কে নিয়ে।
নেক্সট ডিআইআই, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর ইনস্টিটিউশন, ডিআই যে ভারতের ডোমেস্টিক, এখান থেকে সেম কাজ করে, শেয়ার কেনাবেচা করে। এছাড়াও এফপিআই, এফআইআই, এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, ওরা শেয়ার কেনাবেচা করে। সো ইকোনমি ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল আমার কিছুটা সংক্ষিপ্ত আলোচনা। সো